জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে ইসরায়েলি যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি। অপরদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি। আরও থাকছে তুরস্কের বিমান হামলায় ইরাকে 24টি পিকেকে লক্ষ্যবস্তু ধ্বংস। এরপর বন্যায় ইউরোপ জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 20 লাখ মানুষ। এবং সর্বশেষ লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় তীক্ষ্ণ নজর রাখছে তাইওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি। আইনি চ্যালেঞ্জের কারণে ইসরায়েলে নতুন যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। সরকারি তথ্য ও বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে মামলা ও রাজনৈতিক চাপে ইসরায়েলে অস্ত্র রপ্তানি অনুমোদনের কাজ বন্ধ রাখা হয়েছে, কারণ রপ্তানিকৃত এসব অস্ত্র দিয়ে মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জার্মান অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির সরকার একটি বিবৃতি দিয়েছে। সরকারের মুখপাত্র স্টেফেন হেভেস্ট্রাইট বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো জার্মান অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা নেই। জার্মান সরকার এমন দাবি করলেও সরকারি তথ্য কিন্তু ভিন্ন কথা বলছে। অর্থ মন্ত্রণালয়ের ডেটা অনুযায়ী গত বছর ইসরায়েলে 326.5 মিলিয়ন ইউরো মূল্যের অর্থ রপ্তানির অনুমোদন দেয় জার্মানি, যার মধ্যে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এটি 2022 সালের তুলনায় 10 গুণ বেশি। তবে এবছর অস্ত্র রপ্তানির অনুমোদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। গত 21 আগস্ট পর্যন্ত মাত্র 14.5 মিলিয়ন ইউরোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে যুদ্ধাস্ত্র বিভাগের জন্য মাত্র 32,449 ইউরো অনুমোদন করা হয়েছে। মন্ত্রণালয়ের সংসদীয় প্রশ্নের জবাবে ডেটা সরবরাহ করা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন সৌদি আরব। বুধবার এক বক্তব্যে একথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দখলদারি ও অপরাধেরও সমালোচনা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সালমান বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব। এই লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব, আর আমরা অঙ্গীকার করছি যে স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। শুরা কাউন্সিলে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ। বাদশাহ সালমানের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন তিনি। ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেন শুরা কাউন্সিলের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে যে তেল আবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপেক্ষা করা হচ্ছে। এর নৈপথ্যে রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অগ্রাসন। যুবরাজের শেষ বক্তব্য থেকে ধারণা করা যায়, ইসরায়েলি অগ্রাসনের আবাসন না হওয়া পর্যন্ত মার্কিন প্রচেষ্টা ধোপে টিকবে না। গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছিলেন, ইসরায়েল সৌদি একটা চুক্তির সন্নিকটে আছে। ওই দুই সূত্র রয়টার্সকে আরো বলেছে, ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কিছু বিলম্ব হবে। রিয়াদের জন্য এই আলোচনার সবচেয়ে লাভজনক দিক হবে, অনেক বিশেষজ্ঞ যেটা ধারণ করেছেন তা হলো এর বিনিময়ে মার্কিনদের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির দ্বার উন্মোচিত হতে পারে। তুরস্কের বিমান হামলায় ইরাকে 24টি পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস। তুরস্কের বিমান হামলা উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসীদের ব্যবহৃত 24টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, বিমান অভিযানটি ইরাকের পার্বত্য হাকুরক, গারা, কান্দিল এবং তুর্কি সীমান্তের কাছে সন্ত্রাসীদের ঘাঁটি, আশ্রয়কেন্দ্র ও ডিপোকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছিল। পিকেকে তুর্কি সীমান্তের কাছে উত্তর ইরাককে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় আস্তানা হিসেবে ব্যবহার করে এবং প্রায় তুর্কি ও উত্তর সিরিয়ার স্থানীয়দের উপর আক্রমণ চালায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকার দ্বারা নিয়ন্ত্রিত উত্তর ইরাকে পিকেকের উপস্থিতি দৃঢ়, যেখানে কেন্দ্রীয় ইরাকি সরকারের প্রভাব সীমিত। তুর্কি অভিযানগুলো পিকেকের অভ্যন্তরীণ উপস্থিতিকে প্রায় বিলুপ্তর দিকে নিয়ে গেল। ফলে সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের অপারেশনগুলোর একটি বড় অংশ উত্তর ইরানে স্থানান্তরিত করছে। এর মধ্যে রয়েছে মাউন্ট কান্দিল অঞ্চলের একটি শক্তিশালী ঘাঁটি, যা ইরবিল থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। গত 25 বছরে তুর্কি সরকার উত্তর ইরাকে পিকেকের বিরুদ্ধে কয়েক ডজন সামরিক অভিযান পরিচালনা করেছে। 2022 সাল থেকে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং সন্ত্রাসী করিডোর নির্মাণ রোধ ক্লো অপারেশনের অংশ হিসেবে বিমান হামলা চালাচ্ছে। তুর্কির ক্রস বর্ডার অপারেশনগুলো বছরের পর বছর ধরে উত্তেজনার কারণ হয়েছে। আঙ্কারা ইরাকের কাছে পিকেকে মোকাবিলায় সহযোগিতা চাইছে এবং বাগদাদ মার্চ মাসে এই গোষ্ঠীকে নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। প্রায় 40 বছরের সন্ত্রাসী অভিযানে থাকা পিকেকে, যা তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বারা সংগঠিত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। সংগঠনটি নারী ও শিশুসহ 40,000-এরও বেশি মানুষের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্যায় ইউরোপ জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 20 লাখ মানুষ। পূর্ব ও মধ্য ইউরোপে গত সপ্তাহ জুড়ে বন্যায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল বুধবার ইউরোপীয় পার্লামেন্টে এক বক্তৃতায় এ তথ্য জানান ইইউ কমিশনের সংকট প্রতিরোধ বিষয়ক প্রধান জেনেস লেনারিস। সাম্প্রতিককালে ইউরোপে দেখা দেওয়া প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে পার্লামেন্টে এক বক্তৃতায় প্রস্তুতি তুলে ধরেন লেনারিস। জেনেস লেনারিস বলেন, মাত্র কয়েকদিনের মধ্যে অবিরাম দৃষ্টিতে দানিউবের মতো নদীর পানির স্তর এমন পর্যায়ে বেড়েছে যা গত এক শতাব্দীতে হয়নি। উল্লেখ্য, 10টি দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দাবিউনের 2 কূল ছাপিয়ে যাওয়া বন্যা পরিস্থিতি উদ্বেগ
উদ্বেগজনক অবস্থায় নিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে এই দুর্যোগের বিষয়ে আলোচনায় একজন স্লোভেনীয় ইউ সদস্য দুর্যোগ প্রতিরোধে সংস্থাটিকে এ বিষয়ে সজাগ থাকা ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনার সূত্রপাত করেন। ইউ পার্লামেন্টের সদস্য ও পরিবেশবাদী কর্মী ক্যারোলা র্যাকেট এই প্রাকৃতিক ক্ষতির জন্য পরিবেশ দূষণকারী ও গ্যাস কোম্পানি থেকে অর্থ সংগ্রহ করার পক্ষে কথা বলেন। এদিকে ইউ কমিশনের প্রেসিডেন্টরা ঘোষণা করেছেন বৃহস্পতিবার পোল্যান্ডের বন্যা কবলিত অঞ্চলে সফর করবেন তিনি। সেখানে এই দুর্যোগ নিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্রো ফিয়ালার সঙ্গে তিনি দেখা করার পরিকল্পনা করেছেন। বন্যায় মধ্য ও পূর্ব ইউরোপে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। পোল্যান্ড ও রোমানিয়ায় বন্যায় এ পর্যন্ত 7 জন মারা গেছেন এবং অস্ট্রিয়ায় মৃত্যুর মানুষের সংখ্যা প্রায়। চেক প্রজাতন্ত্রের মারা গেছেন 4 জন আর নিখোঁজ রয়েছেন 8 জন। বন্যায় পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ার বড় ধরনের ক্ষতি এবং মানুষের মৃত্যুর ঘটনা ঘটলেও দক্ষিণ জার্মানি এখন পর্যন্ত কিছুটা রক্ষা পেয়েছে। জার্মানিদের ড্রেসডেন শহরে এলবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে গতকাল 3 নভেম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় তীক্ষ্ণ নজর রাখছে তাইওয়ান। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনার পর তীক্ষ্ণ নজর রাখছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা বাহিনী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু গতকাল বুধবার একথা বলেছেন। পেজারগুলো তৈরির সঙ্গে তাইওয়ানের একটি বড় কোম্পানি জড়িত থাকার খবর আসার পর তিনি একথা বলেন। তাইওয়ান ভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলো বলেছে হামলায় ব্যবহৃত পেজারগুলো তারা তৈরি করেননি, এগুলো হাঙ্গেরির বুদাপেস্ট ভিত্তিক একটি কোম্পানি তৈরি করেছে। অ্যাপোলো গোল্ডের লাইসেন্স ব্যবহার অনুমতি আছে কোম্পানিটি। তাইপের সাংবাদিকদের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু বলেন তাইওয়ান সরকার খুব কাছ থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন পেজার বিস্ফোরণের খবর প্রকাশিত হওয়ার পর তাইওয়ানের জাতীয় নিরাপত্তা সংস্থা ঘটনার উপর খুব ভালোভাবে নজর রাখছে, তবে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। পেজার বিস্ফোরণে লেবাননে 9 জন নিহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ, তবে এই হামলায় দায় স্বীকার করেনি ইসরায়েল। প্রায় 1 বছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে ইসরায়েল লেবানন সীমান্তে কয়েক মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর থেমে লড়াই চলছে। তাইওয়ানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক আছে। গত 7 বছরে ইসরায়েলের নজরবিহীন হামলা চালান হামাস এই ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানায় তাইওয়ান। ওই সময় ইসরায়েলের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি দেশটিকে সমর্থন দেওয়ার কথাও বলছে তাইওয়ান। তাইপেতে ইসরায়েলি রাষ্ট্রদূত গত বছর বলেছেন তাইওয়ান সবসময় ভালো বন্ধু ছিল, তাদের জন্য সমর্থনকে আমরা সাধুবাদ জানাই। তবে 7 অক্টোবরের হামলা নিয়ে চীনের প্রতিক্রিয়া ছিল জঘন্য। পেজার বিস্ফোরণের ঘটনা নিয়ে ইসরায়েল কি তাইওয়ানকে আগেই তথ্য দিয়েছিল? এমন প্রশ্নের জবাবে কু বললেন এমনটা ঘটেনি।